নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছি নেশন টাইম। আজকের নেশন টাইমে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব সেটা হলো সাইফ আলী খানের ওপর যে গতকাল যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনায় আরও বিস্তারিত বেশ কিছু তথ্য সামনে এসেছে। পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে আপনারা জানেন এক সন্দেহভাজন তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে মূলত এই সন্দেহভাজন যাকে গ্রেফতার করা হয়েছে বা এই ঘটনায় মূলত সাইফ আলী খানের ছেলে জাহাঙ্গীর তিনি প্রধান লক্ষ্য ছিলেন। তাকেই কিন্তু লক্ষ্য করে এই হামলার ঘটনা, তাকে লক্ষ্য করে যে হামলার ঘটনা এবং তার কাছ থেকে সাইফ আলী খানের কাছ থেকে 1 কোটি টাকা দাবি করা হতো, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এমনটাই উদ্দেশ্য নিয়ে তার উপরে হামলা চালানো হয়েছিল। বুধবার মধ্যরাতে ভয়ানক হামলার মুখোমুখি সাইফ আলী খান বাড়িতেই লুকিয়েছিল আততায়ী। তারপরে মধ্যরাতে সুযোগ বুঝে তার উপরে হামলা, পরপর তার উপরে হামলার ঘটনা ঘটে। 6 বার তাকে ছুরির কোপ মারা হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে সেখানে এক বেসরকারি হাসপাতালে তিনি ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউতে এই মুহূর্তে তিনি রয়েছেন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। গতকালই আমরা দেখতে পাই যে পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করা হয়েছিল। ইতিমধ্যেই তাকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজের সেই ছবি ধরা পড়ে যখন আততায়ী তিনি এই সিঁড়ি দিয়ে বিল্ডিং ফ্লোরে প্রবেশ করছিলেন। সেই সময় সিসিটিভি ফুটেজে তার ছবি ধরা পড়ে এবং পরবর্তীতে সেখান থেকে তিনি যখন বেরিয়ে আসছিলেন সেই সময়কার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তাকে সেই ছবি দেখে চিহ্নিতকরণ করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে, আততায়ীর ভোরের ফার্স্ট যে লোকাল, সেই লোকাল ধরে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। পরবর্তীতে বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এই হামলাকারী। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। সেই ছক কিন্তু বানচাল করে দেয় পুলিশ। ইতিমধ্যেই তাকে বান্দ্রা থানায় রাখা হয়েছে, সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে খবর পাওয়া গিয়েছে তার শারীরিক অবস্থা এখন আপাতত, সাইফ আলী খানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তার শরীরে যে 6টি ক্ষত হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি ক্ষত গুরুতর ছিল এবং তার শরীরে যে ছুরির অংশ ঢুকেছিল সেই ছুরিও কিন্তু আজকে তার অস্ত্রোপচার করে সেই ছুরির অংশ বার করে আনা হয়েছে। সেই ছবিও আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগেও আপনাদের, এবং যেখানে দেখতে পাওয়া যায় যে ছুরিতে যে ছুরির অংশ তার শরীরের মধ্যে প্রবেশ করেছিল সেই ছুরির অংশটাকে বের করে আনা হয়েছে এবং এই মুহূর্তে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে তার শরীরে বেশ কয়েকটি গুরুতর আঘাত ছিল এবং পরবর্তীতে এই গুরুতর আঘাত তা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারত। যদিও ঠিক সময় মতো তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে তার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল রয়েছে। তার অস্ত্রোপচার করে যে ক্ষতগুলি ছিলেন তাকে কোনো রকমে তারা সেই ক্ষতগুলিকে সারিয়ে তুলেছেন এবং পরবর্তীতে তার তিনি কতদিনের মধ্যে সুস্থ হবেন তা এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না, কিন্তু তাকে 1 মাস আপাতত বেড রেস্ট থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা, এমনটাই জানাচ্ছে। কিন্তু পরবর্তীতে তিনি কবে আবার শুটিংয়ে ফিরছেন বা কবে তিনি নিজের বাড়ি ফিরে যাবেন সে বিষয়ে কিন্তু চিকিৎসকরা এখনই কিছু জানাচ্ছেন না। লীলাবতী হসপিটালে আমরা দেখতে পাই সেখানে কিন্তু পরিবারের লোকেরা তারা একে একে আসছেন, তার সঙ্গে দেখা করছেন এবং পুলিশের পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে যা জানা গিয়েছে যে তদন্ত করে দেখা হচ্ছে। সাইফ আলী খানের যে আবাসন সেখানে গিয়ে তদন্ত করা হচ্ছে। করিনা কাপুর খান তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে বলে কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে। প্রথমেই আপনাদের শোনাবো চিকিৎসকদের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে, সাইফ আলী খানের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে সে বিষয়ে। तो बेसिकली कल हमने रिलीज में बताया था कि उनको 4 मेन जख्म थे जो थोड़ा सा डीप थे, 2 हाथ में, 1 गर्दन पे और सबसे डीप और खतरनाक जो था वो रील की हड्डी में। एक शार्प ऑब्जेक्ट उनका रील की हड्डी में गया था। आप भी सर ने जैसे बताया कि वो ड्यूरा जो स्पाइनल कॉर्ड का कवरिंग है स्पाइनल कॉर्ड को टच कर रहा था बट उसको डैमेज नहीं हुआ था, तो वो ऑपरेशन करके हमने निकाला। बट वहाँ से स्पाइनल फ्लूइड लीक हो रहा था, वो रिपेयर करने की वजह से उनको हम ऑब्जर्वेशन में बेड रेस्ट पे अभी रख रहे। बट आज का जो उनका अपडेट है, ही इज डूइंग एक्सेलेंट, वुंड्स आर वेरी गुड एंड देयर इज नो नथिंग चेंज एंड उनको कोई भी न्यूरोलॉजिकल डेफिसिट नहीं है। उनको आज हमने चलाया, वो फिट थे रूम में शिफ्ट करने के लिए, इसलिए हमने डिसीजन लिया अभी थोड़ी देर में हम उनको स्पेशल रूम में शिफ्ट करें।
আপনারা শুনলেন ঘাড়ে পিঠে এবং হাতে যে 6বার যে কোপ মারা হয়েছে তারপরেই তার শারীরিক অবস্থা অনেকটাই গুরুতর ছিল। পরবর্তীতে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তার অস্ত্রোপচার হয়েছে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তা বেরিয়ে আসার জন্য কিন্তু চিকিৎসকরা তারাও কিন্তু অনেকটা চিন্তিত ছিলেন। পরবর্তীতে তার অস্ত্রোপচারের পর সেটিকে অনেকটাই স্থিতিশীল করা গিয়েছে। তার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল রয়েছে। আর এরই মধ্যে যে সন্দেহভাজন যাকে পুলিশ আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ছেলে, তিনি দাবি করছেন যাকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে যে তিনি এই ঘটনায় জড়িত নয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরবর্তীতে তাকে হয়তো পুলিশ ছেড়েও দিতে পারে। ঠিক কি বলেছেন এই যে আততায়ী যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পুত্র, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। मेरा अब्बा नाम मेरे अब्बा वाई सर कहाँ से लिए फर्नीचर का काम करते। रात में पहला एक दिन काम करे, दूसरे दिन पे ये रात में ये कांड हो गया तो मेरे अब्बा को बुलाए फोन करके। मतलब जैसा सब जन है 10-15 साल से जो काम करे उन लोगों को भी बुलाए, सबको बुलाए, वही उनका ही ले रही थी। कहाँ पर हम लोग जू गली में रहते हैं। अब्बा का नाम क्या है? अब्बा का नाम क्या है? वाई सर। আপনারা শুনলেন যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সেখানে কার্পেন্টারের কাজ করছিলেন এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তার ছেলে। এবং ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত জারি রেখেছে। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল, কেনই বা এই সাইফ আলী খানের ওপর এইভাবে হামলা চালানো হলো, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নের খোঁজে পুলিশ তদন্ত জারি রেখেছে। মূল যে অভিযুক্ত তারও খোঁজ চালানো হচ্ছে। বুধবার মধ্যরাতে ভয়ানক হামলার মুখোমুখি হন সাইফ আলী খান। বাড়িতেই লুকিয়েছিল আততায়ী, তার উপর হামলা চালানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। এবার যে খবরের দিকে নজর রাখবো, আপনারা জানেন কঙ্গনা রানাওয়াত অভিনীত এমার্জেন্সি ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবি মুক্তি নিয়ে আমরা দেখেছিলাম এর আগেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এবং বারবার যেমন রোষের মুখে পড়তে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে, এবার পাঞ্জাবেও তার এই ছবি প্রকাশ পাওয়ার পরেই কিন্তু বিক্ষোভ। একদিকে যেমন কখনো সেন্সর বোর্ডের চোখ রাঙানি দেখতে হয়েছে কঙ্গনা রানাওয়াতকে, কখনো রাজনীতিকদের কড়া চক্ষুশূল হয়েছেন। এবার শুক্রবার পর্দায় এসেছে কঙ্গনা রানাওয়াতের এই এমার্জেন্সি ছবি ইন্দিরা অবতারে। ফের শুরু হয়েছে বিতর্ক। এবার মুক্তিতেই বাধা কঙ্গনার ছবির। পাঞ্জাবে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়েছে কঙ্গনা রানাওয়াত অভিনীত এমার্জেন্সি ছবি। পাটিয়ালা, অমৃতসর, বাতিন্ডায় এমার্জেন্সির প্রদর্শন নিয়ে বিক্ষোভ শুরু হয়। সেখানেই শেষ নয়, শিরোমণি গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবত মানের কাছে এমার্জেন্সি নিষিদ্ধ করার জন্য একটি আবেদনপত্র পাঠানো হয়েছে বলে খবর। এর আগেই আপনারা জানেন যে বিভিন্নভাবে সেন্সর বোর্ডের রোষের মুখে পড়তে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। যেমনটা জানাচ্ছিলাম যে প্রসঙ্গত এর আগেই বাংলাদেশের এই ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। জানা গিয়েছে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণেই ওপার বাংলায় মুক্তি পাচ্ছে না এই ছবি। আর এরই মধ্যে এমার্জেন্সি ছবি মুক্তি নিয়ে পাঞ্জাবেও বিক্ষোভ ছড়ালো শিখদের সংগঠন। তারা কিন্তু বিক্ষোভ দেখায়, যদিও পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হলগুলিতে। সেখানে পাঞ্জাবের যে হলগুলি সেখানে মুক্তি পায়নি এই এমার্জেন্সি ছবি। কঙ্গনা রানাওয়াত অভিনীত এমার্জেন্সি ছবিটা মুক্তি পায়নি এই শিখদের বিক্ষোভের কারণে। পরবর্তীতে এই ছবি নিষিদ্ধ করার জন্য শিরোমণি গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে এমার্জেন্সি নিষিদ্ধ করার জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে। আজ যে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ দেখানো হয় সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। एडमिनिस्ट्रेशन कम्युनिटी के साथ चलेगा, इनकी आपस में बातचीत हो गई है और जो पीवीआर के ऑनर्स हैं, जो मैनेजर हैं, इन्होंने अपने हायर अथॉरिटी से डिस्कस करा है तो मोस्टली उनकी तरफ से उनको पॉजिटिव ही नोट मिला है। तो बाय एंड लार्ज जो है लॉ एंड ऑर्डर सिचुएशन। आज एक फिल्म रिलीज हो रही थी अपना, उसके रिगार्डिंग एसजीपी के 77 साहब से वालों और उनके कर्मचारियों वालों प्रोटेस्ट किया जा रहा था कि नहीं रिलीज होने देंगे।
वो थिएटर वाले के मालिक से बात हो गई है, मैनेजर से बात हो गई, वो नहीं रिलीज कर रहे। যেমনটা আপনাদের বলছিলাম যে এই এমার্জেন্সি ছবি নিয়ে একেবারে নাজেহাল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় এই ছবি বেশ সাড়া ফেললেও পাঞ্জাবে আমরা যেমনটা জানাচ্ছিলাম সেখানে কিন্তু শিখদের সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তারা দাবি করছেন তাদের সম্পর্কে, শিখদের সম্পর্কে কিন্তু এই ছবিতে বেশ কিছু ভুল তথ্য তুলে ধরা হয়েছে, বেশ কিছু ভুল দিক দেখানো হয়েছে, এমনটাই তারা দাবি করছেন। সেই দাবি করেই তারা কিন্তু বিক্ষোভ দেখান। বিভিন্ন হলে তারা বিক্ষোভ দেখিয়েছেন এই ছবি যাতে না দেখানো হয়, সেখানে কিন্তু সেই দাবিতেই তাদের এই বিক্ষোভ দেখানো হয়েছে এবং পরবর্তীতে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছেও তারা আবেদন জানিয়েছেন এই ছবি যেন নিষিদ্ধ করা হয়। যারা বিক্ষোভকারীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। कंगना रनौत की फिल्म है और इसमें आपने कंगना रनौत की समय समय पर उसकी जो गतिविधि रही है, सरगर्मी रही है, जो उसका बेतहाशा बोलना और गलत बोलना जो लोगों को आपस में जो दूरियां पैदा करता है, तो उस हिसाब से और साथ ही ये एमरजेंसी जो फिल्म है इसमें सिख कम्युनिटी जो सिखों को उनका उनके अक्स को वो गलत तौर पर जो दिखाया गया है और उनको एज ए आतंकवादी इसमें शो किया गया है। मैं ये कहना चाहता हूँ कि सिख कम्युनिटी जो है ये सेवादार कम्युनिटी है, ये किसी भी कीमत पर ये समाज में या विश्व में किसी भी तरह का आतंकवादी गतिविधि के लिए नहीं जा। एमरजेंसी पंजाब में रिलीज करने का प्रोग्राम बना था, हम उसको रोकने के लिए आए हैं क्योंकि ये फिल्म पंजाब का माहौल खराब करने के लिए बनी है, जिसमें सिख किरदारों को गलत तरीके से पेश किया गया। ইতিমধ্যে কিন্তু এই প্রেক্ষাগৃহে যাতে এই ছবি মুক্তি না পায় বা এই ছবি যাতে দেখানো না হয় সেই দাবিতেই কিন্তু বিক্ষোভ দেখানো হয় প্রত্যেকটি প্রেক্ষাগৃহে। বিভিন্ন প্রেক্ষাগৃহে যে ছবিটা দেখতে পাওয়া যায় সেখানে ফাঁকা চেয়ার, দর্শকদের দেখা মিলছে না। আর এই পরিস্থিতিতে যে হলের মালিকরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। Sir, we have taken the note of the message. We have conveyed to the higher management. We are waiting for the approval. Whatever the information comes from the head office. जैसे में सर काफ़ी विवाद है, पहले ना काफ़ी ऑडियंस के कॉल्स आ रहे हैं हमें कि सर रिलीजिंग के बिहाफ जो कि रिलीज़ हुई है कि नहीं हुई है, तो ऑडियंस के बिहाफ हमने जो रिलीज़ नहीं किए सर उसको। कैसे लोगों के कॉल्स आ रहे हैं कि अब जैसे हम स्टेटस अपडेट करते हैं मूवीज़ का, तो उसके जो ना सर तब हमने जो अपडेट किया भी नहीं है, देन जो ऑडियंस जो पूछ रही है उनको बता रहे हैं कि इमरजेंसी हमने रिलीज़ नहीं हुई है ड्यू टू इसी विवाद के। আসছে পরের খবরে। এতদিন পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য কার্যত কিন্তু নিষিদ্ধ ছিল যুদ্ধক্ষেত্রগুলি, তবে এবার তা সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে নাম দেওয়া হয়েছে, যে ওয়েবসাইট খোলা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ভারত রণভূমি দর্শন। এর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে যুদ্ধক্ষেত্রগুলি রয়েছে তা দর্শন করার সুযোগ পাবেন পর্যটকরা, সাধারণ মানুষ। যেমন 80-এর দশকের সিয়াচেন হিমবাহ, 90-এর দশকের কার্গিল কিংবা হালফিলে লাদাখের গালওয়ান উপত্যকায় যে আগ্রাসী শত্রু সেনার বিরুদ্ধে ভারতীয় সেনার যে বীরত্ব সাক্ষ্য রেখেছিল তা দেশের মানুষকে জানার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এই উদ্দেশ্যে বুধবার সেনা দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারত রণভূমি দর্শন নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। ভারতীয় সেনার এক্স পোস্টে ভ্রমণার্থীদের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে, সেই পবিত্র স্থানগুলি দর্শন করুন যেখানে আমাদের বীর সেনারা মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন। প্রাথমিকভাবে 778টি যুদ্ধক্ষেত্রকে পর্যটনের জন্য উন্মুক্ত করার কথা জানানো হয়েছে সেনার তরফে। সাধারণ পর্যটকদের জন্য এবার খুলে গেল যুদ্ধক্ষেত্রগুলির দরজা, কারণ যুদ্ধক্ষেত্রের যে বিভিন্ন স্থল তা দর্শন করতে পারবেন এবার পর্যটকরা, এমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। যে খবরের দিকে এবার নজর রাখবো, এবারের মহাকুম্ভ 144 বছর পর এবার মহাকুম্ভের যোগ। সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন, লাখো লাখো পুণ্যার্থীর রেকর্ড সংখ্যক ভিড় এবং সেই সঙ্গে ছিল সাধু সন্তদের ভিড়। কিন্তু এবারের মহাকুম্ভ যে জায়গাটিতে বিশেষ করে নজর কেড়েছে তা হলো ইঞ্জিনিয়ার বাবা। ইঞ্জিনিয়ার বাবা, IIT বাবা নামে যিনি বিশেষ করে পরিচিত, যার আসল নাম জানা গিয়েছে অভয় সিং।
তিনি মূলত আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তার এবারের এই মহাকুম্ভে আসা তা কিন্তু নজর কেড়েছে নেটাগরিকরা। তার বিভিন্ন প্রতিক্রিয়া শুনে কিন্তু তারা হতবাক হয়ে গিয়েছেন। যেখানে তার মাসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করার পথ খোলা ছিল, সেখানে তিনি এখন বেছে নিয়েছেন ধর্মের পথকে। শিবের উপাসক তিনি। এখন তিনি এবারের যে মহাকুম্ভে সেখানে গিয়েছিলেন, সেখান থেকেই তিনি একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন। আইআইটি বম্বে থেকে উত্তীর্ণ হওয়ার পর তিনি 4 বছর মুম্বাইয়ে ছিলেন। বড় কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু তাতে মন টিকত না। তার মূলত নেশা ছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের, তার পেশা হলেও নেশা ছিল ফটোগ্রাফি। তাই অভয় নিজের নেশাকে বেছে নেন, মোটা টাকার মাইনের চাকরি ছেড়ে। পরবর্তীতে এখন তিনি শিবের উপাসক, এবার গিয়েছিলেন মহাকুম্ভে। আর তিনি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এবং একাধিক প্রতিক্রিয়াও দিয়েছেন। আপনাদের শোনাবো ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন এই মহাকুম্ভ থেকে তিনি। सनातन एक ही धर्म होगा, पूरे संसार में एक ही ज्ञान होगा, एक ही तरीका होगा। शरीर सारे, चाहे वो सफ़ेद हो काला हो गोरा, एक ही तरीके से काम करता है। उसका यंत्र तंत्र समझने का तरीका भी एक ही होगा। हो सकता है कि फिजिकल कंडीशन के हिसाब से एक्सटर्नल जो नॉलेज है वो डिफरेंट हो जाए, कि भाई यहाँ पे ये खाने का मिलता है तो मुझे ये सीखना है कि यहाँ कुकिंग के अंदर इसको कैसे प्रोसेस करना है मुझे। यहाँ पे एग्रीकल्चर में इसकी कंडीशन कैसे हुआ, एक्सटर्नल नॉलेज है। सबसे पहले तो इंटरनल यंत्र तंत्र तो सेम ही है सबका, वो सेम नॉलेज रहेगी। फिर उसके हिसाब से जगह के हिसाब से तुमको जो प्रैक्टिकल नॉलेज चाहिए वो डिफर हो जाएगी। तो ये पूरा एजुकेशन सिस्टम ऐसे ही बनेगा पूरे वर्ल्ड का, है नहीं? सही है ना? अभी हमको अपने सराउंडिंग के बारे में नहीं पता होता, ये मैंने कितनी बार डाला उसके अंदर। अभी तुम सबसे पहले तो ये होना चाहिए कि तुम अपनी जगह पे, जहाँ पे मान लो किसी गांव के अंदर पैदा हुई हो, उसका क्या इतिहास है उससे जुड़ो। उसके आसपास कौन से पेड़ पौधे पैदा हो रहे हैं तुमको जानकारी होनी चाहिए। उस चीज़ का कैसे उपयोग कर सकते हो। रूटेड ही नहीं हो तुम मतलब उस नॉलेज के अंदर। लोगों ने बहुत बांटने की कोशिश करी है, धर्म के आधार पर, जाति के आधार पर। उस पे आप क्या कुछ कहना चाहेंगे? ये तो कोशिश इग्नोरेंस की वजह से है ना। ये सब जिन लोगों को कोई ज्ञान नहीं है, वो सिर्फ जाति की राजनीति करके 10वीं 12वीं पास करके चीफ मिनिस्टर बन जाते हैं। मतलब क्या अर्थव्यवस्था चलाएगा वो, क्या इंफ्रास्ट्रक्चर बनाएगा वो, क्या वो कुछ मैनेजमेंट करेगा वो। तो ज्ञान तो कुछ नहीं है ना। राजा बनने के लिए कितनी सारी कलाएं सीखनी पड़ती थी पहले, सारे टाइप के ज्ञान लेने पड़ते थे, फिजिकल भी, वैसे भी, नॉलेज वाइज भी, संगीत भी, कितनी सारी चीज़ें सीखते थे पहले। অন্যদিকে এই মহাকুম্ভে আরও একটি বিষয়ে কিন্তু মজেছেন এবার নেটাগরিকরা, যেখানে আমরা দেখতে পেয়েছি যে হর্ষা রিচারিয়া, সাধ্বী হর্ষা রিচারিয়া, তিনি ইতিমধ্যে কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছেন। সেই ছবি ঘিরে কিন্তু ইতিমধ্যে একদিকে যেমন তার ফলোয়ার বাড়ছে তার সোশ্যাল মিডিয়ায়, তেমনি অন্যদিকে তাকে নিয়ে কিন্তু নানান মন্তব্য, সমালোচনার ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অ্যাঙ্কার, সেখান থেকে এখন হয়েছেন তিনি সাধ্বী। ইনস্টাগ্রামে লাখো লাখো এখন তার ফলোয়ার, কিন্তু এই মুহূর্তে তাকে একদিকে নিয়ে যেমন তার এই সাধ্বী, তার যে ধর্ম নিয়ে চর্চা, সেই নিয়ে যেমন একদিকে চলছে আলোচনা, তেমনই কিন্তু তার এই আগের জীবন এবং সেই সঙ্গে এখন তিনি যে সাধ্বী হয়েছেন 2 বছর ধরে, তা নিয়েও কিন্তু নানান সমাজ মাধ্যমে নানান চর্চা চলছে। মহাকুম্ভে আলোচনায় নানান বিষয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা অন্যতম আকর্ষণের কেন্দ্রে হর্ষা রিচারিয়া। এই সাধ্বী জীবন নিয়ে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। से आई हूँ, आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ। तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं, तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और आगे करने का? मुझे जो करना था वो छोड़ के मैंने ये वेश धारण किया है। तो ऐसा क्यों, ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या आपने सोचा कि सुकून। तो अभी कितनी उम्र होगी आपको? मेरी 30। तभी कितने समय से आप मतलब साध्वी? पिछले 2 साल से। আসছি পরের খবরে।
অস্ট্রেলিয়ায় যে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজের ফলাফল তো আপনারা জানেনই যে 1-3 ফলাফলে ভারতকে যে হারের মুখ দেখতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, তারপরেই কিন্তু সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। ক্রীড়া মহলের ব্যক্তিরা, বিশেষ ব্যক্তিরা, তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই কিন্তু নিন্দা করছেন। এবং সেই জায়গায় দ্বারা আমরা এর আগেও যে দেখেছিলাম যে বিসিসিআই নানান সিদ্ধান্ত নিতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে জানা গিয়েছে বিশৃঙ্খলা রুখতে 10 দফা ফতোয়া জারি করেছে বোর্ড। চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারকে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এমনটাই ফতোয়া জারি করা হয়েছে। বলা হয়েছে ক্রিকেট পারফরমেন্সের ওপর নির্ভর করবে জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি। বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হচ্ছে বিশেষ শর্ত। ইচ্ছে মতো অনুশীলন ছেড়ে বেরিয়ে আসা যাবে না বলা হয়েছে বোর্ডের তরফে। এবং বলা হয়েছে যেখানে যদি তারা এই শর্ত তারা না মানেন, তাহলে সেক্ষেত্রে আইপিএল খেলা এবং পরবর্তীতে জাতীয় দলে তাদেরকে যে বাছাই করা, সেক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত বদল হতে পারে বা তারা বাদ যেতে পারেন দল থেকে, এমনটাও কিন্তু জানানো হয়েছে বিসিসিআই এর পক্ষ থেকে। নেশন টাইম আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।